মায়ের চরণে পুজো মানে? কোন ঠাকুর? কিসের পুজো? আজ শুক্লা একাদশী, তাই ইচ্ছে হলো মায়ের চরণে একটু ভোগ নিবেদন করব। আপনি তো শনিবার এলেন, তারপরের দিনই পরিকি মরি করে চলে গেলেন। আপনাকে যে একটু প্রসাদ দেব সেটাই হলো না। সবই মায়ের ইচ্ছে। আজ আপনারা চারজনই ভোগ প্রসাদ পাবেন। কখন যে কিভাবে মায়ের চরণে ভোগ হয়ে যায় কেউ বলতে পারে নাই। তন্ত্রমন্ত্র, ব্ল্যাক ম্যাজিক, ঝাড়ফুঁক এইসবে আমরা বিশ্বাস করি না। গল্পের প্লটের জন্য আমাদের গল্পে এটি ব্যবহার করা হয়েছে। গল্পটি পুরোপুরিভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। এই বর্ষায় থার্ড আই আর্ট অ্যান্ড এন্টারটেনমেন্টের উপস্থাপনা অডিও স্টোরি অমানিশি। এর আগে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প ছুটি, অতিথি, মাল্যদান এবং ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে রবিগ্রহণ। কিছুদিন আগেই আমরা একটি মৌলিক গল্প অচেনা বসন্ত নিয়ে হাজির হয়েছিলাম। আজকের গল্পটি অনুপ্রাণিত শুভ অগ্নিত চক্রবর্তীর লেখা কাটাপা রহস্য থেকে। গল্পটি লিখেছেন শুভদীপ দত্ত এবং পরিচালনা করেছেন সুমন পাল। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প অমানিশি। আজ শনিবারের রাত। ঘড়িতে সময় প্রায় 10:40 ছুঁই ছুঁই। অমাবস্যার কারণে রাতের অন্ধকারটা যেন প্রেতপুরীর মতো দেখাচ্ছে। এর মধ্যেই আপন মনে একটি হিন্দি গানের কলি গুনগুন করতে করতে হাঁটছিল নীলাদ্রি। নীলাদ্রির পুরো নাম নীলাদ্রি শেখর রায়। শহরের একটি মার্কেন্টাইল ফার্মে সে কর্মরত। সপ্তাহেরই একটা দিন সে একটু নিজের মতো সময় কাটাতে চলে আসে আমতলার বাগান বাড়িতে। শনিবার অফিস করে চলে আসে, রবিবার পুরো দিন কাটিয়ে সোমবারে আবার অফিস জয়েন করে সে। হ্যাঁ, নীলাদ্রিকে এই দুদিন বউয়ের কাছে একটু মুখ শুনতে হয় বটে, কিন্তু অভ্যেস। ব্যাচেলর বয়স থেকে মাঝে মাঝে একা অ্যাডভেঞ্চার লাইফ কাটানোটা তার অভ্যেস। আর এই সূত্রেই আমতলার বাড়িতে যাতায়াত। বাড়িটা নীলাদ্রির বাল্যবন্ধু সোমনাথ সেনের। কপাল চওড়া হলে যা হয় আর কি। সোমনাথ সেন ভারতীয় রিজার্ভ ব্যাংকের একজন উচ্চপদস্থ অফিসার। তবে বাগান বাড়িটা কেনার পর থেকে সোমনাথ গেছে মোটে 2 বার। তাই সে নীলাদ্রিকে রিকোয়েস্ট করেছিল অন্তত সপ্তাহে একবার বাড়িটি দেখে আসার জন্য। আর নীলাদ্রিও এই সুবর্ণ সুযোগটা হাতছাড়া করতে চায়নি। সপ্তাহের শেষে এরকম নির্জন বাড়িতে একাকী সময় কাটানোর লোভ নীলাদ্রির সম্বরণ হয়নি একদম। তাই সে এক কথায় রাজি হয়ে গিয়েছিল। এই সবই চিন্তা করতে করতে নীলাদ্রি হাঁটতে থাকে। রাস্তার সামনে বাম দিকে বাঁক নিয়েই আবার ডান দিকে ঘুরে গিয়েছে। ডান দিকে আন্দাজ 10-12 পা গেলেই নীলাদ্রি তার গন্তব্যে পৌঁছে যাবে। সামনের দিকে সবে কয়েক পা এগিয়েছে নীলাদ্রি। এমন সময় হঠাৎ যেন তার সারা শরীরে এক শিহরণ খেলে গেল। আচমকা এক দমকা ঠান্ডা হাওয়ায় তার শিরা উপশিরার রক্ত প্রবাহ দ্বিগুণ হয়ে গেল কয়েক সেকেন্ডের জন্য। সামনের পোস্টের আলোটা চিকচিক করে শব্দ করে 2 বার তপ তপ করে উঠে নিভে গেল। চারিদিকটা অন্ধকার হয়ে যাওয়ায় নীলাদ্রির চোখের সামনে সব কেমন যেন ঝাপসা হয়ে গেল। সাহস করে সবে 1 পা এগিয়েছে সে। এমন সময় হঠাৎ, আজ এত দেরি করলেন কেন বাবু সাহেব? সেই কতক্ষণ থেকে আপনার জন্য বসে আছি। হঠাৎ এরকম একটা খোনা গলা কানে আসতেই চমকে উঠল নীলাদ্রি। চোখের পলক ফেলতেই তার চোখে পড়ল বাঁ দিকের কাঁঠাল গাছটার নিচে দাঁড়িয়ে আছে এক ছায়া মূর্তি। মুখটা ঠিক ভালো করে চেনা যাচ্ছে না। আবছা আলোয় একবার দেখার চেষ্টা করে নীলাদ্রি। সে বলল, কে?
কে ওখানে? আমি আমি বাবু সাহেব, মানে বিশ্বম্বর বাড়ুর যে, চিনতে পারলেন না? আরে না না, আসলে অন্ধকারে সামনেটা এমন ঝাপসা হয়ে গেল, চোখটা বড্ড ধাঁধিয়ে গিয়েছিল। চলুন চলুন, বাড়ির দিকেই যাবেন তো? ওই দিকেই তো। এই বলে দুজনে হাঁটতে থাকে। বিশ্বম্বর বাড়ুজ্জে হলেন বাগান বাড়ির একতলার ভাড়াটে কাম কেয়ারটেকার। সোমনাথ এনাকে খুব কম খরচে বাড়ি ভাড়া দিয়েছে, কারণ এটাই যে ফ্রিতে একজন কেয়ারটেকার পাওয়া যাবে। বাড়ির সামনে এসে বিশ্বম্বরবাবু আগে গেট খুলে ভেতরে ঢুকলেন। ঢুকেই ঘুরে তাকিয়ে বললেন, আপনাকে একটা কথা বলার ছিল। হঠাৎ বিশ্বম্বরবাবুর হাসি মুখটা কেমন যেন শক্ত ছোয়ালে পরিণত হলো। হ্যাঁ বলুন না, কি বলবেন? না মানে কি বলবো, মানে আপনি কতটা বিশ্বাস করবেন সেটাই। আপনি এত আমতা আমতা করছেন কেন? কি হয়েছে একটু পরিষ্কার করে বলুন তো। না আসলে ওই কয়েকদিন ধরে না আমি রাতের বেলা একটা অদ্ভুত গন্ধ পাচ্ছি, বুঝলেন? আমার কেন জানি না মনে হচ্ছে গন্ধটা আমাদের দোতলার ঘর থেকেই আসছে, কিন্তু দোতলার ঘর তো আমি সচরাচর উঠি না বাবু। সপ্তাহে একবার আপনি আসেন। হ্যাঁ সবই বুঝলাম, কিন্তু গন্ধটা কিসের? আর সামান্য গন্ধের জন্য আপনি এরকম ঘেমে নিয়ে স্নান করে যাচ্ছেন কেন? বাবু বিশ্বাস করুন, গতকাল আমি কোনো গন্ধ পাইনি। এই যে মশাই, একটু খুলে বলুন তো কি হয়েছে আসলে, আমি শুনতে চাই। বিশ্বম্বরবাবু আর নীলাদ্রি নিচের তলার ঘরে প্রবেশ করলেন। তারপর বিশ্বম্বরবাবু লাইট জেলে জলের গ্লাসটা থেকে ঢাকনাটা সরিয়ে এক নিঃশ্বাসে ঢকঢক করে খানিকটা জল খেয়ে নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। খানিক আশ্বস্ত হওয়ার পর কপালের ঘাম মুছতে মুছতে বললেন, ঘটনাটা আপনাকে বলি, কদিন যাবত আমি বাড়িতে সন্ধ্যার পরে একটা অদ্ভুত গন্ধ পাই। হ্যাঁ, সর্ষের তেল, মরা পোড়ানো আর সুগন্ধি মেশানো একটা গন্ধ, কিন্তু কোত্থেকে যে গন্ধটা আসছে কিছুতেই বুঝতে পারি না। কথাটা শুনে নীলাদ্রি হেসে উঠে বলল, আরে মশাই, আপনার এবার বয়স হচ্ছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে, আপনি বুড়ো হয়েছেন। এই কথাটা বলে হেসে কথাটা উড়িয়ে দিল সে। দেখুন, আজ শনিবার, তাও অমাবস্যা, চেষ্টা করবেন ঘরের দরজা জানলাগুলো আটকে দিয়ে শুতে। বিপদ মানুষের কোন দিক থেকে কখন আসে কেউ বলতে পারে না। কথাটা শেষ হতে না হতেই একটা অদ্ভুত ধরনের হাসি হেসে উঠল বিশ্বম্ভরবাবু। সহসা কোনো লোক যদি এরকম হাসি শোনে নির্ঘাত হার্টফেল করবে, কিন্তু নীলাদ্রি কথা না বাড়িয়ে চাবি নিয়ে সোজা দোতলায় উঠে গেল। উঠতে উঠতে ফাঁকা সিঁড়িতে তার নিজের পায়ের শব্দই প্রতিধ্বনিত হয়ে তার কাছে ফিরে আসতে লাগল। দোতলায় উঠে দরজার সামনে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড কি যেন চিন্তা করল নীলাদ্রি। তারপর নিজের মনেই মৃদু হেসে চাবি ঘুরিয়ে দরজা খুলল সে। অন্ধকারে দেখতে না পেয়ে হাতড়ে হাতড়ে লাইটের সুইচটা খুঁজতে লাগল সে। লাইট জ্বালিয়ে ঘরে ঢুকতেই আচমকা তার শরীরের মধ্যে যেন একটা শিহরণ খেলে গেল মুহূর্তের মধ্যে। বাড়িতে ঢোকার সময় কাঁঠাল গাছের তলায় ঠিক যেমনটা হয়েছিল ঠিক সেই রকম। চারিদিকে একবার ভালো করে তাকালো নীলাদ্রি। না, সবকিছুই ঠিকই আছে। ঘরের বিশাল গরাদবিহীন জানালাটার সামনে এসে দাঁড়িয়ে পড়ল সে। বাইরেটা নিশ্ছিদ্র অন্ধকারে মুড়ে গিয়েছে। পোস্টের আলোগুলো আজ কেন জানি না জ্বলছে না। খুব গরম লাগছিল নীলাদ্রির। রাতের খাবার খেয়েই এসেছে সে, অতএব আর দেরি না করে আস্তে আস্তে বিছানার দিকে এগিয়ে গেল সে। জামাটা খুলে মাথার কাছে রেখে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলো সে। জল খাবে বলে গ্লাসটা হাতে নিতেই একটা উগ্র গন্ধ তার নাকে এলো। সাথে সাথে গ্লাসটা সরিয়ে নিল সে নাকের সামনে থেকে। তারপর আরো একবার গ্লাসটা মুখের কাছে নিয়ে এলো সে। শুকলো,
কিন্তু কই, কোনো গন্ধ তো নেই। দিব্যি সুন্দর জল। ঠকঠক করে গ্লাসটা শেষ করল সে এক নিঃশ্বাসে। তারপর বিছানায় গা এলিয়ে দিল। ঘড়িতে সময় তখন ঠিক কটা তা খেয়াল নেই নীলাদ্রির। হঠাৎ ঘুমটা ভেঙে গেল তার। সারা শরীর যেন আড়ষ্ট হয়ে আছে, কুলকুল করে ঘামছে সে। সারা ঘরে একটা হালকা নীল আলো এসে যেন অন্ধকারটাকে আরো বেশি রহস্যময় করে তুলেছে। আস্তে আস্তে বিছানার উপর উঠে বসার চেষ্টা করে নীলাদ্রি। মাথাটা অসম্ভব ভার লাগে তার, তবুও জোর করে খাটের ওপর উঠে বসে সে। আস্তে আস্তে বিছানা ছেড়ে সে জানালার দিকে এগিয়ে যায়। বাইরের দমকা হাওয়ায় বারবার পাল্লাটা এসে বাড়ি খাচ্ছে। সেটা ভেজিয়ে দেওয়ার জন্য উঠে যায় সে জানলার কাছে। জানলার কাছে আসতেই তার সারা শরীর যেন হিম হয়ে যায়। গরাদবিহীর জানলার দিকে সে নিচের দিকে তাকাতেই তার বুকের রক্ত শুকিয়ে যেতে থাকে। তার চোখে পড়ে একটা লোক অর্ধনগ্ন অবস্থায় রাস্তায় এদিক ওদিক করছে। মাঝে মাঝে জানালার দিকে পিছন ঘুরে বসে কি যেন একটা করছে, আর একটা অদ্ভুত গোঙানির শব্দে বাতাসে কান পাতা দেয়। কান যেন ঝালাপালা হয়ে যেতে লাগলো নীলাদ্রির। সে ভালো করে দেখার চেষ্টা করতেই বুঝতে পারল যে লোকটা রাস্তা থেকে কিছু একটা তুলছে আর এদিক ওদিক তাকিয়ে মুখে পুড়ে নিচ্ছে। সাহস করে নীলাদ্রি কাপা কাপা গলায় বলে উঠল, কে 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 ওখানে? হঠাৎ রাস্তায় থাকা সে মূর্তিটা নীলাদ্রির গলার স্বর শুনে বিদ্যুতের গতিতে তার দিকে পিছন ফিরে তাকালো। রাস্তার অন্ধকারে মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু নীলাদ্রি স্পষ্ট বুঝতে পারল লোকটার সামনে একটা মরা কুকুর। লোকটা ওই মরা কুকুরটাকেই ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, আর তার দুই গাল বেয়ে গড়িয়ে পড়ছে গাঢ় কাঁচা রক্ত। নিজেকে ঠিক রাখতে পারল না নীলাদ্রি। জানালার রাত খোলা পাল্লাটা শক্ত করে চেপে ধরল সে। একটু বেসামাল হলেই একদম জানলা গলে নিচে গিয়ে পড়ত সে। হঠাৎ গোঙানির শব্দটা দ্বিগুণ বেড়ে যাওয়ায় স্তম্ভিত ফিরল নীলাদ্রির। উকি মেরে দেখার চেষ্টা করতেই সে দেখল লোকটি উঠে দাঁড়িয়েছে। তার হাতে একটা কুকুরের কাটা পা। কুকুরের দেহটা রক্ত মাখা খোবলানো অবস্থায় রাস্তায় পড়ে রয়েছে। নীলাদ্রির চোখের সামনেই লোকটা ওই কাটা পায়ে রাত খাওয়া মাংসটা এক সজোরে কামড় বসালো। গা ঘিনঘিন করতে লাগলো নীলাদ্রির। হঠাৎ আচমকা লোকটা সে আত খাওয়া পাটা সজোরে ছুঁড়ে মারল জানলা লক্ষ্য করে। নির্ভুল নিশানা। গরাদবিহীন জানালা দিয়ে পাটা এসে নীলাদ্রির কোমরে আঘাত করল। নীলাদ্রি বুঝতে পারল তার গায়ে লেগে আছে কাঁচা রক্তের ছিটে। কোমরে লেগে পাটা মেঝের উপর গিয়ে পড়ল। মাথা ঘুরতে লাগলো নীলাদ্রির। জ্ঞান হারালো সে। পরের দিন ঘুম ভাঙল তার বিশ্বম্ভর বাবুর ডাকাডাকিতে। উঠে বসে পড়ল সে। তার মনে পড়ে যেতে লাগলো একের পর এক গত রাতে ঘটে যাওয়া সেই নৃশংস ঘটনাগুলো। হঠাৎ মেঝের মাঝ বরাবর তার চোখ গেল। খানিকটা হাত রেখে সে দেখল একটা কুকুরের কাটা পা পড়ে রয়েছে মেঝেতে। রক্তটা কালো হয়ে জমাট বেঁধে গিয়েছে এক রাতে। কোনো কথা না বাড়িয়ে সে এক লাফে উঠে বসল। জামাটা কোনো মতে গায়ে গলিয়েই নিচে নেমে এলো সে তত্তর করে। একটা শব্দও না বলে সে বিশ্বম্ভর বাবুর হাতে চাবি দিয়েই হাঁটা দিল রাস্তার দিকে। বিশ্বম্ভর বাবু তাকে কিছু একটা জিজ্ঞেস করতে যাচ্ছিলেন, কিন্তু সে কর্ণপাত না করেই ঊর্ধ্বশ্বাসে বেরিয়ে গেল। নীলাদ্রির স্ত্রী সুপর্ণা একটি বেসরকারি সংস্থায় কর্মরতা। তার একটি নেশা,
ডিটেকটিভ উপন্যাস পড়া, মাঝে মাঝে সামান্য লেখালেখির অভ্যেসও তার আছে। ড্রয়িং রুমে বসে একটা বইয়ের পাতা উল্টে পাল্টে দেখছিল। নীলাদ্রিকে ওইভাবে ঢুকতে দেখে রীতিমতো বিচলিত হয়ে পড়ল সে। তড়িঘড়ি উঠে গিয়ে সে নীলাদ্রিকে ধরে একটা চেয়ারে বসালো। তাদের একমাত্র পোষ্য স্যান্ডি খানিক ভয়ে গুটিয়ে বসেছিল। অন্যদিনের মতোই নীলাদ্রিকে দেখে এসে ঘ্রাণ নিতে তার কাছে গেল, কিন্তু একবার ঘ্রাণ নিয়ে কান বিকট একটা চিৎকার করে খাটের নিচে গিয়ে আশ্রয় নিল সে। স্যান্ডির এরকম আচরণ সুপর্ণা আগে কখনো দেখেনি। এক গ্লাস জল খেয়ে একটু শান্ত হয়ে তারপর ধীরে ধীরে কাল রাতের সব ঘটনা সুপর্ণাকে খুলে বলল নীলাদ্রি একে একে। সবটা শুনে সুপর্ণা বলল, দেখো, সবটা শুনে আমার যা মনে হয় সোমনাথদাকে এখনই এসব কিছু বলার দরকার নেই, বুঝলে? তাহলে কি করবে ঠিক করছো? এই শুনছো, আমার মনে হয় রাজীবকে এখনই একবার ফোন করে কথাটা জানানো দরকার। রাজীব মানে তোমার সেই বন্ধু যে কলকাতার গোয়েন্দা বিভাগে কাজ করে? হ্যাঁ হ্যাঁ, রাজীব। তবে শুধু ওই নয়, ওর স্ত্রী নন্দিতাও লালবাজারে বেশ ভালো পোস্টেই আছে জানো। এই চলো না গো, আজ সন্ধেবেলা একবার ওদের বাড়িতে গিয়ে সবটা খুলে বলি, দেখি ওরা কি বলে। হ্যাঁ চলো, কিন্তু সোমনাথের জন্য আমার খুব খারাপ লাগছে জানো তো। এত শখ করে বাড়িটা কিনেছে, আর কি আর বলবো। কথাটা সবে শেষ করেছে নীলাদ্রি। এমন সময় ফোনটা ঝনঝন শব্দে আর্তনাদ করে উঠল। ফোনটা কানে তুলে হ্যালো বলতেই নীলাদ্রির মুখটা এক মুহূর্তে কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। কি গো, কি হয়েছে? কে ফোন করেছে? কি হয়েছে বলো? বিশ্বম্ভর বাবুর ফোন ছিল। গত 3 দিনে 3 জন মহিলাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ খুঁজতে খুঁজতে ওই বাড়িতে হানা দিয়েছিল, কিন্তু পুলিশ কুকুর অস্বাভাবিক আচরণ করে চলে গেছে। পুলিশও বুঝতে পারছে না যে কি করবে। এখন এখন পুলিশ দেখেছে, কিছু না পেয়ে তারাও চলে গেছে, কিন্তু কিন্তু মহিলাদের এখনো কোনো ট্রেসই নেই। কি বলছোটা কি এসব? আর বিশ্বম্ভর বাবুই বা কোথায়? এখনো কি ওই বাড়িতেই? হ্যাঁ, আপাতত তো ওই বাড়িতেই আছে, কিন্তু পুলিশ থানায় নিয়ে গিয়েছিল, জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। এই কি গো, রাজীবদের বাড়িতে যাওয়াটা খুব প্রয়োজন, বুঝলে? হ্যাঁ চলো, সবটা খুলে বলি। উফ, মাথার মধ্যে কেমন যেন ওলট পালট হয়ে যাচ্ছে আমার সব। সন্ধ্যা হতে না হতেই নীলাদ্রি আর সুপর্ণাকে হন্তদন্ত হয়ে ঢুকতে দেখে খানিক অবাকই হলো রাজীব আর নন্দিতা। ওদের বসতে দিয়ে নন্দিতা উঠে গেল রান্নাঘরের উদ্দেশ্যে চা জলখাবার বানানোর জন্য। অনেকবার বারণ করা সত্ত্বেও কিছুতেই শোনেনি নন্দিতা। ওদের সামনে বসিয়ে রেখে রাজীব হাসি মুখে জিজ্ঞাসা করল, কি ব্যাপারে সুবর্ণা, নীলাদ্রিকে এত টেন্স দেখাচ্ছে কেন? আর কি বলবো ভাই, তোমার সাথে আলোচনা করার জন্যই ছুটে এসেছি আজ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সব শুনবো। আগে তুমি নিজেকে শান্ত করো, শান্ত হয়ে বসো এখানে। বলে উঠে গিয়ে এসির টেম্পারেচারটা কমিয়ে দিয়ে এসে আবার চেয়ারে বসল সে। ইতিমধ্যেই নন্দিতাও চায়ের কাপ হাতে বেরিয়ে এসেছে। চায়ের কাপটা নামিয়ে রাখতে রাখতে নন্দিতা বলে উঠল, কি ব্যাপার নীলাদ্রিতার, কি হয়েছে? নীলাদ্রিতা, আপনার কি শরীর খারাপ? আরে ওকে? অতঃপর নীলাদ্রি ও সুপর্ণা একে একে সমস্ত ঘটনা রাজীব ও নন্দিতার সামনে খুলে বলল। বলতে বলতে নীলাদ্রির চোখ মুখের অবস্থা পুরো শ্বেত বর্ণ হয়ে উঠেছিল। সেটা রাজীব অবশ্য লক্ষ্যও করছিল। হঠাৎ নন্দিতা বলে উঠল, আচ্ছা এক সেকেন্ড, কিছুদিন আগেই আমতলা থানা থেকে ওখানকার ওসি, হ্যাঁ মিস্টার তালুকদার,
মিস্টার তালুকদার আমাদের ফোন করে জানিয়েছিলেন যে 3 জন মহিলাকে বেশ কয়েকদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথাও কিছু নেই, একদম কর্পূরের মতো যেন উবে গেছে ওই 3 মহিলা। কোনো ট্রেস পাওয়া যায়নি কিন্তু, আর পুলিশ কুকুরও কিন্তু কোনো রকম কিনারা করতে পারেনি। তাহলে কি তুমি এটা বলতে চাইছো যে এই ঘটনার সাথে ওই মহিলাদের নিখোঁজ হওয়ার কোনো একটা সম্পর্ক আছে? আমি 100% শিওর না হলেও 90% শিওর যে এই দুটি ঘটনা পরস্পর যুক্ত, এবং শুধু তাই নয়, এর পিছনে অনেক বড় ষড়যন্ত্র আছে। রাজীব ও নন্দিতার কাছে ব্যাপারটা আস্তে আস্তে পরিষ্কার হতে লাগলো। সেই রাতেই ঠিক করা হলো ওরা 4 জনই একটা রাত ওই বাড়িতে থাকবে। আগে থেকেই সোমনাথের পারমিশন নিয়ে নেওয়া হবে, কিন্তু তাকে বলা হবে যে পিকনিক করতে যাওয়া হচ্ছে। যেমন কথা তেমন কাজ। নীলাদ্রি ফোন করে সোমনাথের পারমিশন নিয়ে নিল তৎক্ষণাৎ। ঠিক হলো আসছে শনিবারেই ওরা 4 জনা সন্ধেবেলা ওই বাড়িতে গিয়ে উঠবে। নন্দিতা উঠে গিয়ে লোকাল থানায় ফোন করে কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিল। আর কিছুক্ষণ পর মনে এক রাস চিন্তা নিয়ে সুপর্ণা আর নীলাদ্রি রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। শুনছেন অমানিশি। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এরকমই আরও নতুন কাজ শোনার এবং দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যেন। তাহলে বাকিটা শোনা যাক। শনিবার দুপুরে যথারীতি তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করল সুপর্ণা আর নীলাদ্রি। মাঝে সুপর্ণা রাজীবকে ফোন করে নিয়েছিল। ঠিক কখন কোথায় ওরা 4 জন দেখা করবে সেটা আগে থেকেই ঠিক করে নিল। ঠিক সময়ে যথাস্থানে 4 জনে পৌঁছে আগেই প্ল্যানিং করে নিল কিভাবে কি হবে। ইতিমধ্যে নন্দিতা লোকাল থানার ওসি মিস্টার তালুকদারকে ফোন করে ফোর্স রেডি রাখার নির্দেশ দিয়ে দিল। ঘড়িতে সময় তখন ঠিক 7:20 তখন তারা এসে পৌঁছালো সেই কাঁঠাল গাছটার সামনে। হঠাৎ 4 জনেই থমকে দাঁড়িয়ে পড়ল, কাউকে একটা অন্ধকারের মধ্যে থেকে আসতে দেখে। খানিক পরে দেখা গেল বিশ্বম্ভর বাবু এগিয়ে আসছেন। বাম হাতে একটা থলের মতো একটা ব্যাগ, একটা ডাবের শীষ মাথা থেকে উঁচিয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে ব্যাগের মধ্যে পূজার সামগ্রী আছে। আর ডান হাতে একটা আস্ত মুরগি। তার পাটা এতটাই চেপে ধরেছেন উনি, মুরগিটা নড়তে পর্যন্ত পারছে না। পূজার দ্রব্যাদির সাথে মুরগির যে কি সম্পর্ক সেটা ভেবে নন্দিতা আর রাজীবের খানিকটা সন্দেহ হলো। একটা কড়া ডিসিপ্লিনের চোয়াল শক্ত হয়ে গেল রাজীবের। এমন সময় বিশ্বম্ভর বাবু সামনে এসে নীলাদ্রিকে বললেন, বাবু এসে গেছেন, আজ রাতে মায়ের চরণে পুজো দেব, আপনাদের সবার নিমন্ত্রণ রইল। বিশ্বম্ভর বাবুর গলার আওয়াজটা কেমন যেন শোনাচ্ছে, একদম সম্পূর্ণ অন্যরকম। আর মায়ের চরণের পুজো, এই অদ্ভুত কথাটা নীলাদ্রিকে বড্ড বেশি ভাবিয়ে তুলল। মায়ের পুজো মানে? এতদিন ধরে এই বাড়িতে যাতায়াত করছে নীলাদ্রি, কিন্তু বিশ্বম্ভর বাবুকে এইরকম ঘটা করে কোনো পুজো করতেই দেখেনি কোনোদিন সে। হ্যাঁ, সন্ধেবেলায় ধূপ প্রদীপ হয়তো দেন, কিন্তু ইনি ব্রাহ্মণ হলেও এতটা পুজো অর্চনা জানেন বা করেন বলে এর আগে কখনো দেখেননি বা শোনেনি নীলাদ্রি। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, মায়ের চরণে পুজো মানে? কোন ঠাকুর? কিসের পুজো? আজ শুক্লা একাদশী, তাই ইচ্ছে হলো মায়ের চরণে একটু ভোগ নিবেদন করব। আপনি তো শনিবার এলেন, তারপরের দিনই পরিকি মরি করে চলে গেলেন। আপনাকে যে একটু প্রসাদ দেব সেটাই হলো না, সবই মায়ের ইচ্ছে। আজ আপনারা 4 জনই ভোগ প্রসাদ পাবেন। কখন যে কিভাবে মায়ের চরণে ভোগ হয়ে যায় কেউ বলতে পারে নাই। বলেই হাঁটা দিল সামনের দিকে। লোকটার কথাগুলো যেন তীক্ষ্ণ তীরের মতো কানে এসে বাজতে লাগলো। এইরকম কথা কেন বললেন উনি? আর কি বা বলে গেলেন? কথাটা অত পাত্তা না দিয়ে নন্দিতা বলল, লেটস সি
চলুন নীলাদ্রিদা, এগোনো যাক। বাড়িতে পা রাখতেই চারজনের নাকে একটা অদ্ভুত গন্ধ ভেসে আসে, মিষ্টি অথচ ঘৃণ্য একটা গন্ধ। চাবি নিয়ে চারজনেই দোতলার দিকে রওনা হয়ে যায়। চাবি নেওয়ার সময় এক ঝলক বিশ্বম্ভর বাবুর ঘরের দিকে চোখ গেছিল নীলাদ্রি। দরজাটা একটু ফাঁক করা ছিল, আর তাতেই সে দেখল একটা জলচৌকির উপর রাখা আছে একজোড়া কদাকার দেখতে চরণ যুগল, পিতলের, কিন্তু সেটা যে কোন দেবীর সেটা সে জানে না। চরণের উপর গুঁড়ো সিঁদুর মাখানো, সামনে একটা মাটির সরাই, কি যেন লাল রঙের দেখতে পেল নীলাদ্রি। সিঁদুর গুলে রেখেছে বোধহয়। কথা না বাড়িয়ে চাবি নিয়ে ওপরে উঠেছে ওরা। ঘরে ঢুকতেই একটা অচেনা গন্ধ ওদের চারজনের নাকেই এলো। নীলাদ্রি সবার আগে তাকালো মেঝের দিকে, কিন্তু মেঝে একদম পরিষ্কার। এখানেই আগের দিন কুকুরের হাড়টা, কিন্তু কিন্তু এগুলো পরিষ্কার করলো কে? তাহলে কি? এসব ভাবতে ভাবতে কপাল ভেয়ে ঘাম গড়াতে থাকলো নীলাদ্রির। নিজেকে সামলে নিয়ে চারজনেই আর কথা না বাড়িয়ে হালকা কিছু খেয়ে শুয়ে পড়ল। বিছানায় শুতে দিল নন্দিতা আর রাজীবকে। মেঝেতে বিছানা পেতে শুলো নীলাদ্রি আর সুপর্ণা। ক্রমে ঘড়িতে 12টা বাজল। দূরে কোথাও একটা ঢং ঢং করে শব্দ হচ্ছে। একপাল নিশাচর বাদুড় একদিক থেকে অন্যদিকে দানা ঝাপটাচ্ছে। ঝিঝি পোকার ডাকে চারিদিকটা আরো বেশি রহস্যময় লাগছে। একটা অদ্ভুত সুন্দর ধূপের গন্ধে চারিদিক ছেয়ে যেতে রাখল। এটা কি ধূপের গন্ধ? একটা নেশা আছে গন্ধটায়। চারজনে গভীর ঘুমে ঢলে পড়ল। রাত তখন ঠিক কটা কারোর খেয়াল নেই। হঠাৎ রাজীবের ঘুমটা ভেঙে গেল। পাশে শুয়ে থাকা নন্দিতাকে হালকা ধাক্কা দিতেই সে উঠে বসল। উকি মেরে দেখল নীলাদ্রি আর সুপর্ণাও উঠে বসেছে। ঘরের মধ্যে একটা অদ্ভুত ধরনের নীল আলো ঘুরপাক খাচ্ছে। কানে এলো উদ্ভট কিছু মন্ত্র উচ্চারণের শব্দ, তার সাথে ঘণ্টা বাজছে। রাজীবের চোয়াল শক্ত হয়ে উঠল। নন্দিতা বালিশের নিচে রাখা সার্ভিস রিভলভারটা বের করে শক্ত করে চেপে ধরল। চারিদিক ঘুটঘুট করছে অন্ধকার। রাজীব ও নন্দিতা খাট থেকে নামল। ইশারায় নীলাদ্রি আর সুপর্ণাকেও তাদের পেছনে আসতে বলে দরজাটা একটু ফাঁক করল। আর দরজাটা খুলতেই একটা মরা পচে যাওয়ার গন্ধ নাকে এলো। গা গুলিয়ে উঠছে সুপর্ণার। নাকে চাপা দিয়ে চারজনেই এক পা করে নিচে নামতে থাকলো সিঁড়ি দিয়ে। তারা যত নামছে মন্ত্র উচ্চারণের আর ঘণ্টা ধ্বনি যেন আরো বেশি বাড়ছে। এসব কি হচ্ছে ওখানে? নীলাদ্রি আর সুপর্ণার হাড় হিম হয়ে যেতে লাগলো। নিচে নেমে বিশ্বম্ভর বাবুর ঘরের দরজায় বন্দুক তাক করে নন্দিতা একবার উকি মারল। ঘরের দরজা ভেজানোই ছিল। ভেতর থেকে আসছে ঊর্ধ্বশ্বাসে মন্ত্রপাঠ আর ঘণ্টার ধ্বনি। কানে যেন তালা লেগে যাওয়ার উপক্রম। দরজাটা ফাঁক করতেই ভেতরে যা দেখল তাতে চারজনের শরীরে রক্ত চলাচল যেন নিমেষে বন্ধ হয়ে গেল। নীলাদ্রি পাশ থেকে একবার উকি মেরে দেখল সেই অদ্ভুত চরণ যুগলের সামনে বসে আছে স্বয়ং বিশ্বম্ভর বারুজ্যে। চরণটা ভেসে যাচ্ছে রক্তে। তার সামনে একটা কি যেন বই খোলা রয়েছে। সেটা দেখেই সে অদ্ভুত সব মন্ত্র পাঠ করে চলেছে। ঘরের অন্যদিকে চোখ পড়তেই সারা শরীর কাঠ হয়ে গেল নীলাদ্রির। 3টি মহিলার নগ্ন মৃতদেহ সাজানো রয়েছে পরপর। 3টি মৃতদেহের বাম পা গোড়ালি থেকে কাটা। শেষ মৃতদেহটির মুখটা ভীষণভাবে খুবলে নেওয়া হয়েছে ধারালো কিছু দিয়ে।
চোখের সামনে এসব দেখে গা ঘিন ঘিন করতে লাগলো চারজনের। হঠাৎ বিশ্বম্ভর বাবু উঠে গিয়ে দাঁড়ালো একটা মৃতদেহের সামনে। চুলের মুঠি ধরে হিড়হিড় করে টেনে নিয়ে এলো মৃতদেহটা চরণ যুগলের সামনে। এত শক্তি সে পেল কোথায়? সারা ঘরে পচা মরার গন্ধে ভরে গিয়েছে। সেসব দেখে ভ্রুক্ষেপ নেই তার। মৃতদেহ টেনে এনে তার বুকের উপর চেপে বসল বিশ্বম্ভর বারুজ্যে। জোরে জোরে মন্ত্র পাঠ করতে করতে মৃতদেহর মুখের মধ্যে বাম হাতের আঙুল ঢুকিয়ে দিল সে। সুপর্ণা একেবারে কাঠ হয়ে গেছে ভয়ে। খিমচে ধরেছে সে নীলাদ্রির শার্টের নিচটা। হঠাৎ আঙুল ঢুকিয়ে সেই মৃতদেহটার জিভটা টেনে বের করে আনলো বিশ্বম্ভর। তার ডান হাতে চকচক করছে একটা ধারালো ছুরি। এক কোপে জিভটা কেটে ফেলল সে। সাদা হয়ে গিয়েছে জিভটা পচে গিয়ে। চরণের সামনে জিভটা রেখে পাশ থেকে একটা মুরগি তুলে নিল সে। তারপরে জয় মা মাগো বলে এক কোপে মুরগির গলাটা কেটে ফেলল সে। ফিনকি দিয়ে রক্ত ছুটছে। খানিকটা রক্ত চরণের উপর দিয়ে বাকি রক্তটা নিজের মুখে আসতে পৃষ্ঠে মাখছে বিশ্বম্ভর। এক হাতে সেই কাটা জিভটা তুলে নিয়েছে। এবার সেটাকে মুরগির রক্তে মাখিয়ে কামড়ে কামড়ে খাচ্ছে সে। ঠিক তখনই সুপর্ণা বলে উঠল, এসব কি হচ্ছে? এ কেমন সাধনা? হঠাৎ সুপর্ণা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ওর পড়ে যাওয়ার শব্দে বিশ্বম্ভরে স্তম্ভিত ফিরে আসে। দরজার দিকে সে ফিরে তাকাতেই তার মুখটা স্পষ্ট দেখা যায়। তার দুই কষ বেয়ে গড়িয়ে পড়ছে গাঢ় কাঁচা লাল রক্ত। চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে তার। মুখে এক পৈশাচিক হাসি। অদ্ভুত শব্দে হেসে উঠল বিশ্বম্ভর। ঠিক তখনই নন্দিতার পিস্তল গর্জে উঠল। অনেক হয়েছে, অনেক হয়েছে বিশ্বম্ভর বাবু, হাত ওপরে তুলুন, আপনার খেলা শেষ। এদিকে রাজীব গিয়ে বিশ্বম্ভরকে পেছন থেকে জাপটে ধরল। এবার কোথায় পালাবি? বাইরে শোনা গেল পুলিশ ভ্যানের শব্দ। ঠিক তখনই বিশ্বম্ভর ছুরির এক কোপ বসালো রাজীবের হাতে। নন্দিতা দূরে যাও, তোমরা দূরে যাও। সঙ্গে সঙ্গে নন্দিতার পিস্তল গর্জে উঠল আবার। নির্ভুল নিশানা, হাতের আঙুল ছুঁয়ে বেরিয়ে গেল গুলিটা, আর সঙ্গে সঙ্গে ছুরিটাও ছিটকে পড়ে গেল। মিস্টার তালুকদার সশস্ত্র পুলিশ বাহিনী নিয়ে ভেতরে ঢুকলেন। বিশ্বম্ভরকে তালুকদারের হাতে তুলে দিয়ে নন্দিতা বলল, এই এই সেই ভণ্ড যার এই সব অসামাজিক কাজের জন্য বেঘরে প্রাণ হারাতে হয় এই তিনজন নিরীহ মহিলাকে। এবার উদ্দেশ্য নরবলি দিয়ে দেবীকে তুষ্ট করা। তাই প্রত্যেক শনিবার একজন করে মহিলাকে মেরে কোথাও একটা লুকিয়ে রাখতো। তারপর রাত হলেই সেটা বের করে এইসব যজ্ঞ চালাতো। নিয়ে যান এই নরাধমকে, 3rd ডিগ্রি টর্চার করুন। আসল কথা নিজের মুখেই স্বীকার করবে। অফিসার, ঘরে আরো মৃতদেহ আছে, হয়তো সেগুলো ডিএনএ টেস্ট করলে বিশ্বম্ভরের সিমেন্ট পাওয়া যেতে পারে। আমার ধারণা মহিলাদের ধরে এনে আগে রেপ করতো, তারপর মার্ডার করা হতো, তারপর বলে দিত দেবীর চরণে। নীলাদ্রি বলে উঠল, তাহলে সেদিন রাতে যে রাস্তায় কুকুর মেরে খাচ্ছিল সেটা কি তাহলে ইনি? কিন্তু কিন্তু এতে ওর লাভটা কি? একদম ঠিক নীলাদ্রিদা, এইসব ভণ্ডামির জেরেই এতগুলো খুন করেছে ও। তবে কারণটা এবারও নিজেই বলবে। এই বল বল বলছি। বলেই বিশ্বম্ভরের পেটে সজোরে এক লাথি মারল নন্দিতা। বিশ্বম্ভর যেন কোঁকিয়ে উঠল। তারপর নিজের মুখেই বলতে শুরু করলো, লাভ আছে বাবু, তাই তো এইসব করা। প্রথম যেদিন বাড়িতে আসি, এই বাড়ির পেছন দিকে পরিষ্কার করতে করতে হঠাৎ আমি মাটির তলা থেকে মায়ের দুটি চরণ খুঁজে পাই। কি করবো বুঝতে পারছিলাম না, সেই জন্য
আমাদের গায়ের এক তান্ত্রিক বাবার কাছে গেছিলাম। ওটা হাঁটতে পারে না জানেন, সেই পায়ের সমস্যার জন্যই যেতাম। বাবা তখন আমাকে বলেন এই চরণ প্রতিষ্ঠা করতে, এবং মায়ের চরণ প্রতিষ্ঠার শুধু পুজো আচ্ছা দিয়ে হবে না, প্রতি শনিবার রক্ত দিয়ে স্নান করাতে হবে। আর শনিবার যদি অমাবস্যা হয়ে থাকে সেদিনকে দিতে হবে নারীর রক্ত, তবেই নাকি আমার স্ত্রী স্বাভাবিক মানুষের মতো হাঁটতে চলতে পারবে। তবে প্রথম থেকে আমার মনে এত সাহস ছিল না বুঝলেন, তাই আমি প্রথমে কুকুর, বিড়াল, ছাগল এদের রক্ত দিয়ে মায়ের চরণ ধুয়ে দিতাম। কিন্তু তাতে আমার স্ত্রী সুস্থ হলো না। তখন বুঝলাম যে তো পশুর রক্তে খুশি নয়, মাকে দিতে হবে নারীর রক্ত। তাই একে একে 3 জন নারীকে কথার জালে ফাঁসিয়ে নিয়ে যেতাম সেই তান্ত্রিকের কাছে। সেখানেই তাদেরকে খুন করে রেখে আসতাম, শুধু নিয়ে আসতাম কাটা পায়ের রক্ত। ওই রক্ত মায়ের 2 পায়ে দিতাম। শুক্লা একাদশী, তাই তান্ত্রিকের কথা অনুযায়ী আবার শেষ পুজোয় বসেছিলাম। তোরা পণ্ড করে দিলি, কেউ বাঁচবি না, কেউ বাঁচবি না। আর তোর শারীরিক আত্মতুষ্টি হতো, সেটাও স্বীকার কর নরধম। তালুকদার জোর করে বিশ্বম্ভরকে টেনে নিয়ে গাড়িতে তুলতে থাকে। রাজীব, তুমি ঠিক আছো তো? আরে ওকে রাজীব। হ্যাঁ, আমি ঠিক আছি। তুমি তো আমায় বাঁচিয়ে নিলে, তুমি থাকতে কে মারবে আমায়? সুপর্ণার জ্ঞান ফিরল বেশ কয়েক ঘন্টা পর। তালুকদার বিশ্বম্ভরকে নিয়ে থানায় চলে গিয়েছে। একটু আগে সকালের আলো ফুটেছে। সুপর্ণাকে সুস্থ করে জল খাওয়ানো হলো। সে জিজ্ঞাসা করলো রাজীবকে, এতক্ষণ কি হচ্ছিল? আর লোকটা? ভয় নেই, সে এখন দেবীর চরণে জমা হয়ে গেছে। সবাই হেসে উঠল একসাথে এবং রওনা দিল বাড়ির পথে। এতক্ষণ শুনছিলেন অমানিশী। সম্পাদনা ও পরিচালনায় সুমন পাল, পোস্টার ডিজাইনিংয়ে অর্ণব দাস, গল্প পাঠে সুশোভম রক্ষিত, গল্প রচনা ও নীলাদ্রির চরিত্রে শুভদীপ দত্ত, গল্পের সূত্রধর এবং নন্দিতা চরিত্রে আমি অঙ্কিতা সামন্ত, বিশ্বম্ভরের চরিত্রে দুর্গাপদ মৈত্র, সুপর্ণার চরিত্রে সুদেষ্ণা সাউ, রাজীবের চরিত্রে রাহুল দাস। আমাদের প্রচেষ্টা ভালো লেগে থাকলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সকলের সাথে আমাদের এই কাজটি শেয়ার করবেন। থার্ড আই আর্ট অ্যান্ড এন্টারটেনমেন্ট একটি ইন্ডিপেন্ডেন্ট প্রোডাকশন হাউস। আমাদের সঙ্গে যুক্ত হতে ইচ্ছুক থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ।